সরকার যে কথাটা বলছে ফাইনালি এখন আমরা যেটা ওনাদের কাছ থেকে ভাষ্য পাচ্ছি যে ওনারা বলছেন যে আমাদের সরকারের উপরে আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি না, আমরা সংস্কার কার্যক্রমগুলোতে ঐক্যমত্য গঠন করতে পারছি না, এবং ওনারা কিছুটা শঙ্কিত যে এই অবস্থায় নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন করা ওনাদের পক্ষে সম্ভব কিনা, এবং এটার প্রেক্ষিতে ওনারা এখন একটু রণভঙ্গ দেওয়ার চিন্তা ওনাদের মাথায় ঢুকেছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে, যদিও যেমন রাশেদ একটু সংশয় প্রকাশ করেছে সরকারের উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমি আমার যতটুকু তথ্য এবং বিশ্লেষণ আমি দেখছি যে প্রফেসর ইউনূস কিন্তু কিছুটা রণভঙ্গ দেওয়ার পরিস্থিতিতে আছেন। আমাদের সাইফুল হক ভাই সেদিন খুব ভালো একটা কথা বলেছেন প্রফেসর ইউনূসের সামনে। উনি বলছেন মাঝ পথে মাঝি বদল করতে হয় না। এখন আমরা এই সরকারের সম্পর্কে আমাদের যত শঙ্কা, আমাদের যত আশঙ্কা বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে, কিন্তু সবশেষে আমরা সব দল বলছি যে আপনাকেই এটা সমাধান করে দিয়ে যেতে হবে। প্রফেসর ইউনূসের রাজনৈতিক প্রজ্ঞা নাই, কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মধ্যেও। এর কারণও কিছুটা মোহন ভাই ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতেও তারা কনসার্ন অ্যাবাউট দিয়ে আমাদের ডেইলি লাইফ, চাঁদাবাজি হচ্ছে কিনা, দুর্নীতি কমেছে কিনা, জীবনযাত্রা সহজ হয়েছে কিনা, দ্রব্যমূল্য কম কিনা, তারা এগুলো কম্পেয়ার করে। সামহাউ আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভয়েস দেখি সেখানে একটা অধিকাংশ একটা ভয়েস আছে যারা মনে করে যে রাজনৈতিক সরকারের চাইতেও বর্তমান অবস্থায় আমরা কিছুটা বেটার আছি। দেখেন, আমরা সরকারের ভেতরের যে সমস্ত আলাপ পাচ্ছি সেখান থেকে আমরা একটা আভাস পাচ্ছি যে ওনারা এখন সংস্কারের চাইতেও ওনারা এখন নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন। যদিও এখানে আমরা অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো যে সংস্কার নির্বাচনের বাইরেও ওনারা অনেক এজেন্ডা হাতে নিয়েছেন, যেগুলো বন্দর, যেগুলা করিডোর, যদিও ওনারা করিডোর হচ্ছে না এটা ক্লিয়ারলি বলেছেন, আরো অন্যান্য বিষয়। এর কারণ কি? এই যে রাশেদ বলল যে বিনিয়োগের চেষ্টা, প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন, সেখানে কালকে বলেছেন যে 1 লক্ষ লোককে নিয়ে যাওয়ার জন্য। এগুলো কি কোনো কৌশল, ছলনা, নাকি এর মধ্যে কোনো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? আমি বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখতে চাই, কারণ প্রফেসর ইউনূস যে মানের লোক, উনি চাইবেন ওনার পিরিয়ডটা যাতে বাংলাদেশে একটা মাইলস্টোন হিসেবে থাকতে পারে, সেজন্য উনি চেষ্টা করছেন বিভিন্ন দিকে করার জন্য। এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, সন্দেহের চোখে দেখতে চাই না। কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান, উনি থেকে যেতে চান, উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না, এখনই আমাকে ছেড়ে দেন। আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না। যেই লোকটাকে সন্দেহ করছি, যেই লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ উদ্দেশ্য আছে, তো উনি যখন বলছেন আমি যাই, তখন আবার আমরা বলছি যে আপনি যায়েন না, থাকেন। তো এই পরিধির মধ্যে আমাদের সমস্যাটাকে আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান বের করতে হবে। নির্বাচনের সমস্যাটাকে আমি একটু আলোচনা তুলি, বাকিরা হয়তো বলবেন, খসরু ভাই আরো সুন্দরভাবে বলবেন। নির্বাচনের একটা সংকট হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কেন্দ্রগুলো ঠিক মতো ভোটাররা যেতে পারবে কিনা, ভোট গণনা ঠিক মতো হবে কিনা, ফলাফল ঠিক মতো হবে কিনা, এটাই তো, বা আরো কিছু আপনারা যদি বলেন। এই জায়গায় সংকট সৃষ্টি করবে কারা? বেশিরভাগই তো রাজনৈতিক দলগুলোই করবে। ভোট দখল, তারপরে আপনার কি বলে কেন্দ্র দখল বা মানুষকে তার অধিকার হরণের কাজগুলো তো রাজনৈতিক দলগুলোই করবে। তাহলে রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা অ্যাসুরেন্স দেই গভর্নমেন্টকে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য চেষ্টা করব। এখন আমি দেখেন এখানে 3টা পক্ষকে খুব উত্তেজিত দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত, আর একটা দেখতে পাচ্ছি এনসিপি কে। বিএনপি জামাতের একটা সঙ্গত কারণ আছে, কারণ বিএনপি জামাতের কোথাও কোথাও তাদের ভোট যুদ্ধ আছে, তাদের একটা মানে কনস্টিটিউয়েন্সি বেস, তাদের একটা কম্পিটিশন আছে। এটা হচ্ছে 50 থেকে 60-70টা, বা আরো বাড়ালে এটাকে আপনি 100 ধরলেন। এনসিপি যেহেতু একটা নিউ ক্রেজ, তারা যেহেতু এখন কেউ মনে করেন যে তারা ডিফেক্টো ক্ষমতাসীন দল,
সুতরাং তাদেরও একটা উত্তেজনা আছে, তাদেরও একটা কম্পিটিশনের জায়গা আছে।